রৌদ্র এখনো কান ধরে উঠবস করেই যাচ্ছে। এবার কেমন যেন খারাপ লাগছে অর্ণের। সে তড়িঘড়ি করে রৌদ্রকে থামিয়ে দিয়ে বলে, এই থামুন আপনি। রৌদ্র বাধ্য ছেলের মতো থামলো, কানে হাত রেখে বাচ্চাদের মতো ঠোঁট তুলছে বলল। সরি। অর্ণ হেসে ফেলল রৌদ্রের কথা বলার ভঙ্গি দেখে। মেয়েটার খিলখিল হাসির শব্দ কানে পৌঁছাতে আপনা আপনি দেহের সকল ক্লান্তে নিমিষে উধাও হয়ে যায় রৌদ্রর। ছেলেটা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল অর্ণের দিকে, ছোচে করে তার কিঞ্চিত হাসে। অর্ণের হাসির মাঝে রৌদ্র শান্ত কণ্ঠে বলে উঠছে, কতটুকু আপন করলে তুই সারা জীবন আবার থাকবি সানশাইন? তোর ঠিক কতটা কাছে থাকলে তোর সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে মিশে থাকতে পারবো আমি? সহসা হাসি থেমে গেল অর্ণের। মেয়েটা হতবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, হুট করে এমন প্রশ্ন কেন ডাক্তার সাহেব? রোজু তৎক্ষণাৎ জবাব না দিয়ে বিছানায় শুয়ে পড়ল। মাথার নিচে এক হাত রেখে কাত হয়ে মোবাইলটার দিকে তাকালো। অরিন এখনো যে আছে তার দিকে, হয়তো সে অপেক্ষা করছে রৌদ্রের জবাবের। রৌদ্র কিছুক্ষণ গভীর চোখে তাকিয়ে রইল অরিনের দিকে। দৃষ্টি তার নিষ্পলক, চোখের সাদা অংশগুলো কেমন যেন মৃদু লালচে হয়ে আছে। রৌদ্রের নির্বাকতা এক প্রকার চিন্তায় ফেলে দিল মির্জাকে। অরিনের মনে ক্ষণে ক্ষণে ধেয়ে আর উঠছে রাজ্যের সব বাজা চিন্তা। কেন হুচ করে মানুষটা এই কথাগুলো বললো না? অরিন আর পারল না চুপ করে বসে থাকতে। সে ফোনটা হাতে নিয়ে ব্যস্তই বলতে লাগে, কি হয়েছে আপনার? কেন এমন করছেন? আর আর হুট করে কেনই বা ওই কথাগুলো বললেন? রৌদ্র অর্ণের এত বিচলন দেখে মুচকি হাসে, বলে, এত ব্যস্ত হতে হবে না সানশাইন, আমার কিছুই হয়নি। আই এম টোটালি ফিট অ্যান্ড ফাইন। এমনিতেই কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছে করলো তাই করলাম। অরিন তবু সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। সন্ধিয়ান গলা জিজ্ঞেস করে, সত্যি তো? রৌদ্র স্মিত হেসে জবাব দেয়, হুম, 3 সত্যি। আচ্ছা ওসব বাদ দে, তুই শুয়ে পড়। রাত অনেক হয়েছে জান বাচ্চা, আর বেশিক্ষণ জেগে থাকলে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে। অ্যান্ড আমি এটা মোটেও চাই না আমার এত কিউট একটা বাচ্চা বইয়ের চোখগুলোর নিচে ডার্ক সার্কেল পড়ুক। সো ঘুমিয়ে পড়ো তো শোনা। আর হ্যাঁ, কাল কিন্তু নবীন বরণ। কি কি বলে এসেছিলাম মনে আছে তো? আর মাথা চাকায়, হ্যাঁ মনে আছে তার। রৌদ্র ফের বলল, গুড, মনে থাকলেই ভালো। তো ঠিক আছে, এখন শুয়ে পড়ো। আর মাথা কাত করে সম্মতি জানি শুয়ে পড়ে বিছানায়। ফোনের স্ক্রিনে তাকিয়ে আলতো হেসে বলে, গুড নাইট। গুড নাইট টু ইউ টু জান, অ্যান্ড সুইট ড্রিমস। শেষ কথা মুখ বাঁকাল মিনমিনি স্বরে বলল, আমার ঘুম কেড়ে এখন আবার সুইট ড্রিমস বলছে? ঢং। মিনমিন করে বললেও কথাটা স্পষ্টই কানে গেল রৌদ্রর। ছেলেটা কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, অথচ সেদিকে কোনো খেয়াল নেই অরিয়ের। সে তো নিজের মতো বিড়বিড় করে যাচ্ছে। রৌদ্র এ পর্যায়ে ছুট কামড়ে হাসে, দুষ্টু কণ্ঠে বলে, হ্যাঁ, ঘুমিয়ে পড়ো বউজান। এমনও তো হতে পারে রাতে তোমার স্বপ্নের মাঝে তোমার সঙ্গে রোমান্স করতে চলে এলাম। বাস্তবে না হোক, অ্যাটলিস্ট স্বপ্নে অন্তত রোমান্সটা ফুলফিল করে করলাম না হয়। এরূপ কথায় থমকে গেল অরিন। চোখ দুটো তার বিস্ময়ে বড় হয়ে গেল বহু আগে। লোকটা কি বললো এগুলো? এমন লাগামহীন কথা কেউ এত সহজে বলতে পারে? হ্যাঁ পারে বোধহয়। এই যে যেমন এই তার ডাক্তার সাহেবটা পাচ্ছে। অরিনকে এভাবে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে ফোনের সামনে ছুটকি বাজায় রৌদ্র। অরিন হকচকে উঠে খানিকটা, থতমত চেহারাটা কিছুটা নিচু করে নেয় সাথে সাথে। আহারে বেচারি, বুঝি লজ্জা পেয়েছে বরের এমন কথায়। রৌদ্র এবার বাঁকা হাসল, স্ক্রিনে আর একটু সামনে মুখটা এনে হাসকি স্বরে বলা, যত লজ্জা পাবার এখনই পেয়ে নে সানশাইন, কেননা আমি যখন তোর লজ্জা ভাঙাবো তখন কিন্তু কেঁদেও কোল পাবি না শোনা। সো বি রেডি। রৌদ্রের বলা প্রতিটি কথা বুঝি মৃদু ঝঙ্কার তুলে দিল অরিনের সর্বাঙ্গে। মেয়েটার কান দুটো কেমন ছাছা করছে লজ্জায়, গাল দুটোয় ছেয়ে গেছে এছো লালাব আভা। বুকের খাঁচায় বন্দির হৃদয়টা তাণ্ডব করছে যেন। ইস, মেয়েটা পারছে না এই মুহূর্তে রৌদ্রের সামনে থেকে ছুটতে পালাতে, আর না পারছে কল কাটতে। অরিনের লজ্জা রাঙা নত মুখটা দেখে রৌদ্রেরও কেমন কেমন যেন লাগছে। ছেলের তার হার্টবিট ফার্স্ট হয়ে আসছে ক্রমাগত। সে তড়িঘড়ি করে নিজের চোখ দুটো বন্ধ করে নেয়, কোনো মতে বলে, ঘুমিয়ে পড় সানশাইন, রাখছি। বলি খট করে কলটা কেটে দেয় রৌদ্র। অরিনও বুঝি হাফ ছেড়ে বাঁচলো এতে। সে আর দেরি না করে শুয়ে পড়ে। চোখ দুটো বন্ধ করতে তখনকার বলা রৌদ্রের কথাগুলো আবারও মনে পড়ে যায় তার। মেয়েটা চোখ বন্ধ রেখেই লাজুক হাসল। তখনই কেমন চুম করে শব্দ হলো তার ফোনটায়।
অরিন চোখ খুলে ফোনটায় দিকে তাকায়। কি যেন একটা মেসেজ এসেছে। অরিন ফোনটা হাতে নিয়ে মেসেজটা চেক করতেই দেখতে পায় রৌদ্র মেসেজ পাঠিয়েছে। তখন একবার জিজ্ঞেস করেছি তোকে, আবারও জিজ্ঞেস করছি, কতটুকু আপন করলে তুই সারা জীবন আমার থাকবি সানশাইন? তোর কতটুকু কাছে থাকলে তোর সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে মিশে থাকতে পারবো আমি? অরিন মেসেজটা পড়ে মুচকে হাসলো, তারপর দক্ষ হাতে ফোনে একটা মেসেজ টাইপ করে পাঠিয়ে দিল রৌদ্রের ফোনে। তারপর অধীর আগ্রহে বসে রইল রৌদ্রের জবাবে। ওপাশে রৌদ্র বড্ড অস্থির। সারাদিন যেমন তেমন রাত হলে মেয়েটার কথা প্রচুর মনে পড়ে তার। তখন আবার নিজেকে সামলানো বেশ দায় হয়ে পড়ে তার জন্য। রৌদ্র যখন চোখ বন্ধ করে নিজের ভাবনায় নিমগ্ন, তখনই তার ফোনে মেসেজের শব্দ আসে। তৎক্ষণাৎ মেসেজটা অন করে। তারপর মেসেজটা পড়ে মুহূর্তেই তার চোখে মুখে ছেয়ে যা রাজ্যের প্রশান্তির আভাস। অরিন জবাবে লিখেছে, जितनी पास पास ख्वाबों की नजर उतनी पास तो रहना हम सफर तो जो पास हो फिर क्या ये जान तेरे प्यार हो जानो फना। রৌদ্র পরপর কয়েকটা চুমু খেলো ফোনের স্ক্রিনে। তারপর সেটিকে বুকের উপর নিয়ে পাড়ি জমে ঘুমের রাজ্যে। এই মেয়ে, নবীনবরণে কেউ এভাবে যায়? তুই তো রেগুলার গেট আপ নিয়েছিস দেখছি। যা উপরে গিয়ে বস, আমি হাতের কাজটা শেষ করে এসে তোকে একটা সুন্দর শাড়ি পরিয়ে দিব। যা। মায়ের কথা চিন্তায় পড়ে গেল অরিন। কিভাবে বোঝাবে তার মাকে? সে যদি বোরখা ছাড়া অন্য কিছু পরে তাহলে তার কপালে নিঘাত শনি লাগবে। রৌদ্র সেদিন যেভাবে বারবার বলে গিয়েছে বোরখা পরে যেতে, সেখানে সে যদি ভুলক্রমে শাড়ি পরে তাহলে তো অরিনের ভাবনার মাঝেই আবারও খেকি উঠে রাফিয়া বেগম। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা রুমে যা, আমি আসছি। অরিন এবার ফাঁকা ঠোক গেলে মাকে তার যেভাবে হোক কিছু একটা বলে কয়ে বোঝাতে হবেই হবে। অরিন আর কিছু না ভেবে ছট করে পেছন থেকে মাকে কোমর জড়িয়ে ধরে। রাফিয়া বেগম মেয়ের এমন হঠাৎ কাণ্ডে হকচকে ওঠেন। তার রান্নার কাজে ব্যস্ত হাতগুলো থেমে যায় সঙ্গে সঙ্গে। তিনি ফুস করে নিঃশ্বাস ফেলে বলেন, কি হলো আবার? খারাপ লাগছে কোনো বিষয়ে? অরিন পায়ের পিঠে মাথা রেখে খানিকটা ডানে বামে ঘোরায়। বাচ্চাদের মতো উঠে বলে উঠছে, আম্মু, আমার না আজকে ভীষণ ইচ্ছে করছে বোরখা পরতে। আমি তো সচরাচর বোরখা পরি না তেমন, তাই ভাবলাম আজকেই না হয় পরি একটু। কিন্তু কোনো কিন্তু না, আমি এটাই পরি না। দেখো তো আমায় কি খুব খারাপ লাগছে? কথাটা বলে অরিন মায়ের কোমর ছেড়ে সামনে এসে দাঁড়ায়। ঝুলে ঝুলে বিভিন্ন অঙ্গভঙ্গিমা দেখিয়ে মাকে বোরকাটা দেখায়। রাফিয়া বেগম মেয়ের বাচ্চা মতো মুচকি হাসলেন। মেয়েটার পরনে নীল রঙের বাটারফ্লাই বোরকাটা, তার সাথে সুন্দর করে সাদা নীল মিশেলের শিফন হিজাব বাঁধা। অরিনের শুভ্র গোলগাল মুখটা হিজাব বাঁধায় বুঝি আরেকটু গোলগাল হয়ে গেছে। তার উপর সোনায় সোহাগা হিসেবে মেয়েটার গাল দুটোর গর্ত তো আছেই। রাফিয়া বেগম মেয়েকে দেখে মনে মনে কয়েকবার আলগোছে মাশাআল্লাহ পড়ে নিলেন। তারপর কয়েকবার দোয়াটা পড়ে মেয়েটার মাথায় ফু দিয়ে বলেন, মাশাআল্লাহ, আমার জাদুকে সব কিছুতেই সুন্দর লাগে। তোর যেটা ভালো লাগে তুই সেটাই পর, কেমন? মায়ের কথায় গাল ভর্তি হাসি দিল অরিন। যাক, অবশ্যই চিন্তামুক্ত হলো সে। অরিন মায়ের কাছ থেকে ছুটে চলে আসে ড্রয়িং রুমে। ওইদিকে রাফিয়া বেগম মেয়েকে পেছন থেকে সতর্ক করছেন, আস্তে যা, পড়ে যাবি তো। উফ, মেয়েটাও না, এত বড় হয়েও বাচ্চামি গেল না। কথাটা বলেই তিনি আবারও নিজের কাজে মনোযোগী হলেন। এদিকে অরিন ছুটে আসে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা তার বাবা আর বড় আব্বুর কাছে। অরিন এসেই দুজনের দিকে তাকিয়ে বলে উঠছে, কেমন লাগছে আমায়? সাব্বির সাহেব আর কবির সাহেব মিলে অফিসের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তখনই অরিনের ডাক সেদিকে ফিরলেন দুজন। সাব্বির সাহেব তো মেয়ের দিকে তাকাতেই তার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে, মাশাল্লাহ। কবির সাহেব অরিনকে আপাতমস্তক দেখে গম্ভীর মুখে খানিকটা মিষ্টি হাসলেন। অরিনের হাতের কবজি আলতো করে চেপে তাকে নিজের পাশে বসালেন। তারপর মেয়েটার মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মাশাআল্লাহ, আমার মামুনটাকে তো খুব সুন্দর লাগছে। এখন থেকে কোথাও বের হলে এভাবেই বের হইও, কেমন? অরিন বড় আব্বুর কথায় মাথা কাত করে। তারপর বাবার দিকে তাকিয়ে বলে, বাবাই
কেমন লাগছে আমায় বললে না যে? সাব্বির সাহেব কেমন করে যেন হাসলেন। সে হাসিতে আনন্দের চাইতে কষ্ট বোধহয় বেশি ছিল। তিনি উঠে এসে মেয়ের পাশে বসলেন। তারপর মেয়েটার মাথায় আলতো করে বুকে চেপে ধরেন। মোটা হয়ে আসা কঞ্চে বললেন, ঠিক আমার মায়ের মতো সুন্দর লাগছে। বলে তিনি চুপ করে গেলেন। হয়তো আরও কিছু বলতে চেয়েছিলেন তিনি, কিন্তু গলাটা ধরে আসায় আর বাকিটা বেরোলো না কঞ্চে ফুরে। অরিন বুঝি সেখানে টের পেল খানিকটা। টের পেল বাবার মনের উচ্চাচন। সে তড়িঘড়ি করে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর কোমরে 2 হাত বেঁধে বাবার উদ্দেশ্যে আঙুল উঁচিয়ে শাসনি ছাড়ে। বাবাই, তুমি এমন হুটহাট ইমোশনাল হয়ে যাও কেন শুনি? তুমি জানো না তুমি ইমোশনাল হলে আমিও ইমোশনাল হয়ে যাই। তাহলে কেন বারবার ইমোশনাল হও শুনি? কালকেই কত বড় একটা সর্বনাশ করলে নিজের, আবার আজও শুরু হয়ে গেলে। শুনো, বলেই সে এগিয়ে এসে 2 হাত দিয়ে বাবার ছলছল হয়ে আসা চোখ দুটো আলতো করে মুছে দেয়। তারপর বাবার কপাল বরাবর ঠুটছি আবার বলে ওঠে, একদম লক্ষ্মী মেয়ের মতো থাকবে কেমন? দুপুরের ঔষধটা মনে করে খেয়ে নিও। আর হ্যাঁ, আর মন খারাপ করবে না। আমি কিন্তু তোমায় ছেড়ে কোথাও যাব না, সত্যি বলছি। সাব্বির সাহেব মেয়ের কথায় ভেজা চোখে হাসলেন, মাথা নাড়িয়ে বললেন, ঠিক আছে আম্মা, আপনি যা বলবেন তাই। অরিন মুচকি হাসলো। তারপর সেখান থেকে আবারও ছুটে চলে গেল নিজের রুমের দিকে। এদিকে মেয়ের যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন সাব্বির সাহেব। পাশে বসে কবির সাহেব হয়তো বুঝলেন ভাইয়ের দীর্ঘ নিঃশ্বাসের কারণ। তিনি ভাইয়ের কাজ চাপড়ালেন, গম্ভীর কণ্ঠে বললেন, শক্ত হ ভাই। ও ভাইয়া, ভাইয়া গো ভাইয়া। অনেকের ঘরের দরজায় একের পর এক করাঘাত করে ডেকে যাচ্ছে অরিন, অথচ অনেকটা বের হবার কোনো নামগন্ধ নেই। আর থাকবেই বা কিভাবে? ছেলেটা তো আবার অবডেগুলোতে নাকে তেল দিয়ে ঘুমায়। আজকেও হয়তো তাই করছে। অরিন থামল। তারপর আবারও জোরে সরে করাঘাত চালার দরজায়। এবার বুঝি টনক নড়ল অনেকের। ছেলেটা ঘুম ঘুম চোখে একবার দরজার দিকে তাকায়। অরিনের কণ্ঠ পেয়ে সাজের ঘুমটা ছেড়ে ধীরে ধীরে শোয়া ছেড়ে উঠে বসে, হাত দিয়ে চোখ ডলতে ডলতে দরজা খুলে দেয়। অরিন একাধারে করাঘাত করতে করতে বেশ হাঁপিয়ে উঠেছে। তাই মেয়েটা দরজায় হেলান দিয়ে ভাইকে ডাকছিল এতক্ষণ। আর তখনই হুচ করে দরজাটা খুলে দেওয়ায় মেয়েটা অনেকের গায়ে হেলে পড়ে। অনেক ভরকে যায়। হুচ করে চোখের ঘুমগুলো ঠুস করে উড়ে গেল তার। বোনকে শক্ত হাতে বাহু ডোরে আটকে ধরে ছেলেটা বিচলিত হয়ে পালিয়ে। বনু, তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? অরিন ভাইয়ের এহেন কথার জবাব না দিয়ে ভাইয়ের কাছ থেকে উঠে দাঁড়ায়। চোখে মুখে বিরক্তি লেপে ঝাঁঝ নিয়ে বলে, এতক্ষণ লাগে দরজা খুলতে? বলি কদিনের জন্য ঘুমোচ্ছিলে ভাইয়া? তোমায় ডাকতে ডাকতে আমার হাতের অবস্থা একেবারেই খারাপ। ধুর, এখন কেমন ব্যথা করছে। ব্যথার কথা শুনে আরেক দফা বিচলিত হলো অনেক। বোনের হাত দুটোতে চট করে চেপে ধরে সামনে এনে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে দেখতে ব্যস্ত গলায় বলায়, কই লেগেছে বনু? ইস, তুই কেন কষ্ট করে দরজা নক করতে গেলে? তুই জাস্ট একটা কল দিতি বাচ্চা, আমি সঙ্গে সঙ্গে উঠে পড়তাম। অরিন ভাইয়ের কথায় মুখ বাঁকালো, মুখ ছামটি দিয়ে বলে উঠল, ঘরের দরজায় বুলডোজার চালালেও তোমার ঘুম ভাঙবে কিনা সন্দেহ। সেখানে তোমায় একটা কল দিতাম আর অমনি তুমি উঠে পড়তে। সিরিয়াসলি ভাইয়া? অরিনের কথায় মুখটা কাচুমাচু করতে লাগলো অনেকের। বনু তো কথাটা একেবারে ভুল বলেনি। ছেলেটা মাথা চুলকে ফোকলা হাসল, অপরাধীর স্বরে বলল, সরি, আজকের মতো ক্ষমা করে দে বাচ্চা, প্রমিস নেক্সট টাইম আর এমন করব না। অরিন ফিক করে হেসে ওঠে। তাকে হাসতে দেখে অনেকও হাসে। হাসার এক পর্যায়ে অনেক থেমে গেল, চোখ দুটো বড় সড়ো করে বলল, ওহ মাই গড বনু, আমি তো এতক্ষণ একটুও খেয়াল করলাম না। তোকে তো মাশাআল্লাহ খুব কিউট লাগছে। জানি, সবাই বলেছে অলরেডি ভাই। অরিন মুখের সামনে হাত নেড়ে নেড়ে কথাটা বলল। তারপর অনেককে তাড়া দিয়ে বলে উঠছে, আই এম গেটিং লেট। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করো, আমাদের বেরোতে হবে তো। অনেকের এতক্ষণই মনে পড়লো আজকে বনুর নবীন বরণ। যা, সেটা সব ভুলে এভাবে নাক টেনে ঘুমাচ্ছিল। রোদ ভাই জানলে নির্ঘাত দুটো গাল ছামটি দেবে তাকে। অনেক তাড়াতাড়ি করে ঘরে ঢুকে কাবার থেকে চাওয়াল বের করে কাঁধে নিল। তারপর অরিনের দিকে তাকিয়ে বলল, গিভ মি জাস্ট 10 মিনিটস বনু। আমি নিজেও তো রেডি হতে এত সময় নিই না। যে সে যাকে তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন।
আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢোকে অরিনও আর দাঁড়িয়ে না থেকে চলে যায় নিজের রুমে। রুমের দরজা লক করে সে এসে বিছানায় বসলো, তারপর ফোনটা বের করলো। কল লাগে রৌদ্রের ফোনে। একবার দুবার রিং হতে কলটা কেটে দেয় রৌদ্র। অরিন থমকে গেল কিছুক্ষণের জন্য। এটা কি হলো? কলটা কেটে গেল এমন ভাবে। অরিন গাল ফুলিয়ে বসে, পরক্ষণই মনে মনে ভাবে মানুষটা হয়তো ভীষণ ব্যস্ত। অরিন আর কিছু না ভেবে ঝটপট নিজের 3-4টে ছবি তুলে পাঠিয়ে দেয় রৌদ্রের কাছে। তারপর হয়তো মিনিট খানিক পেরোলো। এরপরই এরই মাঝে রৌদ্র কলতে থাকে। এবার আর অডিও কল নয়, একেবারে ভিডিও কল। অরিন মুচকি হেসে কলটা রিসিভ করে। মুখ খুলে যেই না কিছু বলতে যাবে তার আগে কানে আসে রৌদ্রের ফরওয়ার্ড কণ্ঠ। বৌজান, এই বৌজান, তোকে আমি বোরখা পরতে বলেছি কি এই কারণে? কেন পরেছিস এটা তুই? এত সুন্দর লাগছে কেন? এই মেয়ে, আমি কাছে নাই, তারপরেও এত সুন্দর লাগতে হবে কেন তোকে? আল্লাহ গো, আমি এখন কি করব মাবুদ? এই এই তাড়াতাড়ি এটা পাল্টাবো। তোকে এই রূপে কেউ দেখে ফেললে আমি শেষ। আল্লাহ, আমার তো এসব ভাবতেই প্রেশার বেড়ে যাবে রে। অরিন হতবিহ্বল হয়ে যায় রৌদ্রের কথাবার্তায়। কি বলছে লোকটা? সেই তো তাকে বলেছিল বোরখা পরতে, এখন আবার কি বলছে দেখো। অরিন ফ্রিকুচকে বলে বসে। এখন পাল্টালে দেরি হয়ে যাবে ডাক্তার সাহেব। আর আমি কিন্তু সবচেয়ে নর্মাল বোরখাটাই পরেছি। তারপরেও এত সমস্যা হলে আমি কি করব বলুন? রৌদ্র এবার সরু চোখে তাকায় অরিনের দিকে। মনে মনে কিছু একটা ভেবে বলে ওঠে। পাল্টাবি না তাহলে? অরিন নিশ্চুপ, মাথা নুয়ে রাখা যায়। রৌদ্র ফুস করে নিঃশ্বাস ফেলে বলে ওঠে, ঠিক আছে, এই লুকেই যা। তড়িৎ মাথা উঠায় অরিন, বলে সত্যি? হুম। রৌদ্র ছোট্ট করে উত্তর দিল। ছেলেটা আবার কি একটা যেন লিখছে বসে বসে। হয়তো ডিউটির মাঝখানেই সময় বের করে কল দিয়েছে অরিনকে। অরিন কি যেন একটা ভেবে দুষ্ট হাসলো। রৌদ্রকে ডেকে বলা, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব। হুম। এবারও ছোট উত্তর রৌদ্রের। অরিন নিজের ফোনটা স্ক্রিনের সামনে ধরে কিছুক্ষণ আগের তোলা ছবিগুলো রৌদ্রকে দেখিয়ে বলে, দেখুন না ডাক্তার সাহেব, ছবিগুলোতে আমায় কি সুন্দর লাগছে। এইগুলো আমি ফেসবুকে পোস্ট করি। অরিনের কথাগুলো কর্ণঘুরে পৌঁছাতে থেমে গেল রৌদ্রের হাত। দৃঢ় চোয়ালটা শক্ত হলো এলো খানিকটা। সে ফিউচে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় অরিনের দিকে। এহেন দৃষ্টিতে ফটকে যায় অরিন। মেয়েটা ফাঁকা ঠকিল, মুখ খুলবে তার আগেই কানে এলো রৌদ্রের অদ্ভুত শান্ত কণ্ঠে ছোড়া হুমকে। আপনার যেমনটা ইচ্ছে তেমনটাই করুন বৌজান, কিন্তু এর আগে একটা কথা কান খুলে শুনে রাখুন। থামলো রৌদ্র, গলাটা আরেকটু নিচু নামিয়ে হাতের কলমটা সজোরে হাতের মাঝে চেপে ধরে খিরমির করে বলতে লাগলো, আমি বাদে আপনার দিকে অন্য যেই চোখগুলো উঠবে সেসব চোখের মালিকদের কপালে ঠিক কি কি দুর্গতি লাগবে, এমনকি তাদের দেহের খাঁচায় পরানটা আদৌ থাকবে কিনা তা নিয়ে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। সো আশা করি ব্যাপারটা মাথায় রাখবেন। এন কথা নাকে মুখে উঠে যায় অরিনের। কাশতে কাশতে যাচ্ছে তাই অবস্থা মেয়েটা। রৌদ্র বাঁকা হেসে বলল, পানি খেয়ে নিন বৌজান, আর ছবি না বলে ছাড়বেন? যান না, ছাড়ুন গিয়ে। অরিন তড়িঘড়ি করে মাথা ডানে বামে ঘোরায়, বুকে হাঁস রেখে বলে, এই না না না, আমার ঘাট হয়েছে এসব বলে। জীবনে আক্কেল থাকলে আর কোনোদিন মুখেও আনবো না এই কথা। প্লিজ আপনি এমনটা করবেন না। রৌদ্র চোখে হাসল, বসার চেয়ারে গা এড়িয়ে বলল, তুমি ঠিক থাকলে আমিও ঠিক। সব কিছু করার কিংবা বলার আগে ভেবে চিনতে বলবি, ওকে? অরিন মাথা কাত করে। রৌদ্র আবারও বলে, হুম, রাখছি তাহলে। গুড গার্লের মতো যাবি, খুব একটা হাসবি না। কোনো ছেলে সেধে কথা বলতে চাইলেও তুই বলবি না, পারলে মুখে মাস্ক পরে থাকবি। আর হ্যাঁ, অনেকের সাথে সাথে থাকবি। অরিন এবারও বাধ্য মেয়ের মতো মাথা কাত করে। রুদ্র মুচকি হেসে ইশারায় চুমু দিয়ে ফোনটা কেটে দেয়। অরিনও কিছুক্ষণ চুপ করে থেকে চলে যায় ভাইয়ের কাছে। এদিকে রৌদ্র অরিনের কলটা কেটেই কল লাগায় আরেক জায়গায়। ও পাশের মানুষটা কল রিসিভ করতে রৌদ্র গম্ভীর কণ্ঠে হুকুম ছড়ে, শাহজাহান, আমার সানশাইনের দূর থেকে খেয়াল রাখবি। ওর আশেপাশে যেন একটা অপরিচিত মাছিও ভনভন করতে না পারে, মনে থাকবে? শাহজাহান আজ্ঞাকারী ন্যায় সম্মতি জানায়। রৌদ্র কলটা কেটে দেয়। তারপর সে টেবিলের ওপর পড়ে থাকা বেলে রিং বাজিয়ে জোর গলায় বলে, নেক্সট। বিভিন্ন বর্ণিল আয়োজনে ঢাবির ক্যাম্পাস সুসজ্জিত।
অরিন অনিকের হাত ধরে ঘুরে ঘুরে দেখছে সবটা। ইতিমধ্যে তার অনেকগুলো মেয়ে বান্ধবীও হয়েছে বচে। এসে থেকেই সাথে ওর সাথে কথা বলতে হচ্ছে তার, যেহেতু একই ডিপার্টমেন্টের ক্লাসমেট, তাই কথা না বলে কি আর থাকা যায়। প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটির পর অরিনের তেষ্টা পেল। সে অনিকের হাত ঝাঁকিয়ে বলল, ভাইয়া কলা শুকিয়ে গেছে। অনেক তক্ষুনি ব্যস্ত হয়ে পড়লো বনুকে নিয়ে। বোনের হাত ধরে একটা দোকানের সামনে চলে আসে, কিন্তু দোকান ভর্তি মানুষ হয় অরিনকে দোকানের কাছ থেকে খানিকটা দূরে দাঁড় করিয়ে বলা, ওয়েট কর সোনা, আমি এই যাব আর আসবো। অরিন মাথা ঝাঁকিয়ে দাঁড়িয়ে রইল ছায়ার আড়ালে। অনেক চলে গেল দোকানে। অরিনকে একা দাঁড়িয়ে থাকতে দেখে একটু দূরে দাঁড়িয়ে থাকা দুজন ছেলে ফিসফিস করে কেসানো পড়লো একটা। তারা অরিনের দিকে আসতে নিলে লম্বা চওড়া বলিষ্ঠ দেহে একজন তাদের পথ আটকে দাঁড়ায়। যুবকদ্বয় ফরকে যায়। তারা জিজ্ঞাসা চোখে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। তখনই আগন্তুক গম্ভীর কণ্ঠে বলল, জানের মায়া থাকলে ওইদিকে যাবার দুঃসাহস করবেন না, কেননা আমরা শুধু আলটিমেটাম দেই, কিন্তু ওই ফুলের মালিক কোনোরূপ আগাম আলটিমেটাম ছাড়াই অবস্থা কাহিল করে ছেড়ে দিবে, তাই সাবধান। যুবকদের কি বুঝলো কে জানে। তারা কিছুক্ষণ নিজেদের মাঝে মুখ চচি করে কেচে পড়লো সেখান থেকে। আগন্তুকও তাদের দেখে বাঁকা হেসে কাকে যেন কল লাগালো, বলল, অ্যালার্ট থাকিস, তোর মাছিরা কিন্তু অলরেডি ভন ভন করা শুরু করে দিছে। কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকায় ভীষণ বোর হলো অরিন। মেয়েটা নিচ থেকে একটু সামনে এসে দাঁড়ায়। তখনই তার চোখ পড়ে অদূরে দাঁড়িয়ে থাকা একটা আইসক্রিম ভ্যানের দিকে। এমনিতেই গলা শুকিয়ে কাঠ মেয়েটার, তার উপর চোখের সামনে আইসক্রিম। অরিন আর নিজের লোভ সামলাতে পারল না। সে ধীরে ধীরে হেঁটে গেল ভ্যানের কাছে। ভ্যানটার চারপাশে ঘিরে স্টুডেন্টদের ভিড়। অরিন কোনো মতে ঠেলে ঠুলে দাঁড়ালো এক জায়গায়। তারপর ভ্যানের গায়ে আটকে রাখা মেনু দেখে নিজের পছন্দের ভ্যানিলা আর চকলেট মিক্স করে একটা আইসক্রিম অর্ডার দিল। কিন্তু দুর্ভাগ্যবশত আইসক্রিমওয়ালা জানালো, দুঃখিত আপু, মাত্রই এই দুটো ফ্লেভার শেষ হয়ে গিয়েছে, আপনি চাইলে আমি অন্য একটা বানিয়ে দিতে পারি। সহসাই মনটা খারাপ হয়ে আসে অরিনের। সে মাথা নাড়িয়ে না জানিয়ে সেখান থেকে চলে আসে আগের জায়গায়। সেখানে আগে থেকে অনেক ক্ষুণ্ণ হয়ে খুঁজছে তাকে। অরিনকে আসতে দেখে অনেক বুঝি হাঁপ ছেড়ে বাঁচলো। দৌড়ে এসে বোনের কাছে এসে ব্যাকুল হয়ে বলতে লাগলো, কোথায় গিয়েছিলি বনু? আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম বাচ্চা, একটাবার বলে তো যাবে। ভাইয়ের ব্যাকুলতা দেখে অনেক ছোট্ট মন খারাপগুলো কোথায় যেন ছুটতে পালালো। তার আর খোঁজ মিলল না। অনেক এবার তাড়াতাড়ি হাতের পলি ব্যাগ থেকে একটা আইসক্রিম তুলে দেয় অরিনের হাতে। অরিন আইসক্রিমটা দেখে বেশ অবাক হলো। এটাই তো তার ভীষণ পছন্দের। সে অবাক হয়ে ভাইকে জিজ্ঞেস করে, তুমি কি করে বুঝলে এই মুহূর্তে একটা আইসক্রিমই চাচ্ছিলাম আমি? অনেক বোনের কথা মৃদু হাসলো। আইসক্রিমটা খুলে দিয়ে বলল, অরিন রক্তের একটা টান আছে না? হেসে দিল আইসক্রিমটা খেতে খেতে। ভাইয়ের বাহু ধরে আবারও হাঁটা ধরল। নবীনবরণ অনুষ্ঠান শেষ হলো মাত্রই। বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো অনুষ্ঠানটা। অরিন তো ভীষণ এনজয় করেছে ভাইয়ের সাথে। মেয়েটা খুশি মনে ভাইয়ের সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছে। কিছুটা পথ এগোতে শাহজাহান কোথা থেকে যেন এসে দৌড়ে এসে তাদের পথ আটকালো। হাতে তার বড় বড় উঁচু দুটো বক্স। অরিন তো ভয় পেয়েছে খানিকটা। সে সাথে সাথে ভাইয়ের পিছে আড়াল হয়ে যায় দাঁড়ায়। যেহেতু অনেক শাহজাহানকে চেনে, তাই সে তেমন ভ্রুক্ষেপ করলো না, শুধু ভরাট গলায় বলল, কিছু বলবেন? শাহজাহান মাথা নাড়িয়ে হাতের বক্স দুটো অনেকের হাতে দেয়, বলে, বস দিতে বলেছে। অনেক ভ্রুকুচকে তাকায় বক্স দুটোর দিকে। হয়তো ভাবছে কি আছে দুটো বক্সে। অনেক নিচ থেকে জিজ্ঞেস করলো, কি আছে এগুলোতে? আইসক্রিম। কি? ভরকে যায় অনেক এবং অরিন দুজনেই। অনেক তো বলেই বসে, আইসক্রিম মানে? হুট করে এতগুলো আইসক্রিম কেন, আর কার জন্য? শাহজাহান ভীষণ আন্তরিকতার সহিত জবাব দিল, অনেক ভাবি মার জন্য, তার নাকি খেতে ইচ্ছে করছে, তাই ভাই ফোন করে ইমিডিয়েট আনালো সবগুলো। নিন তাড়াতাড়ি, না হলে তো গলে যাবে। এবার বাঁকা চোখে তাকা অরিনের দিকে ফিসফিসিয়ে বলে, কাহিনী কি বনু? অরিন মাথা নিচু করে মিনমিনিয়ে বলে উঠছে, আমি নিজেও জানি না ভাইয়া। তারপর সেই তখনকার ঘটনা পুরোটা বললো অনেকের কাছে। সবটা শুনে অনেক মুখ টিপে হাসলো। কিয়ৎক্ষণ বাদে হাসির মুখে বলল, ওরে বনু, ভাগ্য ভালো ভাইয়া নেই এখানে। এখন তো শুধু দুটো বক্সই পাঠিয়েছে, সে থাকলে মেবি পুরো ভ্যানটাই নিয়ে আসতো।
যাই হোক, ধন্যবাদ আপনাকে ভাই। বলি অনেক হাসি মুখে শাহজাহানের কাছ থেকে বক্স দুটো নিয়ে নেয়। এদিকে অরিন এখন হতবিহ্বল। সে ভেবেই পাচ্ছে না মানুষে কিভাবে জানলো তার আইসক্রিমটা না পাওয়ার ব্যাপারটা। আচ্ছা, সে কি তাকে স্টক করছে? অরিনের এত সব ভাবনার মাঝে চুম করে শব্দ তুলে তার ফোনে একটা মেসেজ আসে। অরিন কাল বিলম্ব না করে মেসেজটা ওপেন করে রোদ্র পাঠিয়েছে। মেসেজটা: প্রিয় আদুরে সানশাইন, তোর যখন যেটা লাগবে জাস্ট একবার মুখ ফুটে বলিস জান বাচ্চা, আমি সঙ্গে সঙ্গে সেটা তোর সামনে হাজির করে ছাড়বো। তাই বলে কিছু না পাওয়ার আফসোস যেন কখনোই তোর মুখের হাসি কেটে না রে, সেদিকে খেয়াল রাখবি কিন্তু। আর হ্যাঁ, দিনে দুটোর বেশি আইসক্রিম খেও না কেমন, না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। ও মোস্ট ইম্পর্টেন্ট কথা তো বলতেই ভুলে গেছি, ভালোবাসি আমার বউজানকে। অরিন মুচকি হেসে ফোনটা পার্সে রেখে দিল। মানুষের এমন পাগলামিগুলোর জন্য এখন কেমন নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে তার। অরিন ভাইয়ের হাত থেকে আইসক্রিমটা নিয়ে খেতে শুরু করে দেদারসে। রাত 8:30। বহুদিন পর বইয়ের সুঘ্রাণ নিল অরিন। নবীনবরণ শেষে এবার থেকে তো ক্লাসও শুরু হবে তার। পড়াশোনা তো কিছুটা হলেও করতে হবে নাকি? তাই তো সন্ধ্যার পর থেকে প্রায় 2 ঘন্টা এক নাগাড়ে পড়ে মাত্রই টেবিল ছেড়ে উঠল মেয়েটা। হুট করে ডাক্তার সাহেবকে মনে পড়ছে তার। তাই অরিন ফোনটা হাতে নিয়ে সরাসরি কল না দিয়ে একটা মেসেজ পাঠায় রৌদ্রকে। মিস ইউ। মেসেজটা পাঠানোর পর সে অধীর আগ্রহে বসে রইল রৌদ্রের সিন করা নিয়ে। প্রায় 2 মিনিট পর রৌদ্র সিন করলো তার মেসেজ। এরপর নিজে থেকেই কল দিল সে, ভিডিও কল। অরিনও খুশি মনে রিসিভ করে নেয় কলটা। মেয়েটা কিছু বলবে তার আগে রৌদ্র ফোনটা তার দিকে ঘুরিয়ে রেখে হাতের ইশারায় চুপ থাকতে বলল। অরিনও বুঝে নিল হয়তো পেশেন্ট আছে তার সামনে। তাই অরিন তেমন কিছু না বলে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, দেখতে থাকলো তার প্রিয় মানুষটাকে। রৌদ্র হাত বাড়িয়ে তার এয়ারপোর্টগুলো কানে গুঁজে নেয় যাতে মেয়েটার কথাগুলো শুনতে পারে ঠিকঠাক মতন। রৌদ্র এবার প্রশ্ন করলো পেশেন্টকে, কি সমস্যা বলুন? মধ্যবয়স্ক লোকটা পান খাওয়া লালচে দাঁতগুলো বের করে হাসলেন একটুখানি কষ্টে নিয়ে বললেন, আর বললেন না ডাক্তার সাহেব, বুকটাই বড় বেদনা। আচ্ছা, তা বুকের কোন অংশে ব্যথা? লোকটার বুকের বাঁ পাশে হাত রেখে বলল, এই জায়গাটাই বহুত বেদনা। রৌদ্র বসা ছেড়ে উঠে দাঁড়ায়। লোকটার কাছে এসে ব্যথা অংশটা হালকা হাতে চাপ দিতে কিছু একটা পরীক্ষা করে আবারও চলে আসে নিজ জায়গায়। প্রেসক্রিপশনে পরীক্ষা লিখে লোকটাকে জিজ্ঞেস করে, কোনো কিছু নিয়ে টেনশন করেন আপনি? লোকটা এবার আর্তনাদ করেই উঠল, বল, আর কইেন না ডাক্তার সাহেব, বহুত টেনশনে থাই আমি। কি টেনশন? ফোলাফানের। রৌদ্র লেখার এক ফাঁকে ফের জিজ্ঞেস করল, ও, বাচ্চা কাচ্চা হচ্ছে না তাই নিয়ে টেনশনে থাকছেন? লোকটা তড়িৎ মাথা নাড়িয়ে না জানায়। রৌদ্র সুশ্রী দিয়ে বলে উঠছে, আরে না, আমার পোলাপান আসে তো, এই তো বেশি না, আল্লাহর মাল 8 জন, আরেকজন আইতেছে। লোকটার কথা শুনে হাত দুটো থেমে গেল রৌদ্রর। ওপাশে অন্য যেন শুনল সব যা। মেয়েটা হা হয়ে গেছে এখন কথা। রৌদ্র এবার লেখা ছেড়ে চেয়ারে হেলান দিয়ে বসল। লোকটার দিকে সরু চোখে তাকিয়ে বলল, আসলেই বেশি না, কম হয়ে গিয়েছে, আপনি আরো কয়েকটা নিতে পারেন। লোকটা কেমন লাজুক হাসলো তা দেখে রৌদ্র মৃদু হাসল। লোকটা মিনমিনি স্বরে বলল, ধুর ডাক্তার সাহেব, কিসে কর না, এগুলো ছাড়ান তো আমার বহুত কাম কাজই আসে। রৌদ্র নড়ে চড়ে বসে এবার কলমটা হাতে নিয়ে পিটপিটে পড়ল, কাজ কাম দেখে তো মনে হচ্ছে এটাই একমাত্র কাজ। যে কি কইলেন আমারে? না না, বলছিলাম কি কাজ করেন আপনি? লোকটা সগর্বে হাসল, মুখ ফুলিয়ে বলল, বাজারত একটা ফার্মেসির দোকান আছে আমার, আমি ওইটার মালিক। রৌদ্র এবার তীক্ষ্ণ দৃষ্টি ফেলে লোকটার উপর, খানিকটা অবাক হয়ে বলে, মেডিসিনের দোকান চালিয়েও এই হাল? না, বলছিলাম আপনার কথা শুনে আমি ধরেই নিয়েছিলাম এই গ্রামে আশেপাশে তেমন কোনো ডিসপেন্সারির শপ নেই। যাই হোক, নিন প্রেসক্রিপশনটা, এখানে দুটো পরীক্ষা লিখে দিয়েছি, আপনি কাল এগুলো করিয়ে রিপোর্ট এনে জমা দেবেন। ওকে? যে ঠিক আছে, আসি তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোকটা চলে গেল ধীরে ধীরে। সে যেতেই রৌদ্র ঠোঁট কামড়ে হাসতে লাগলো। ওদিকে অরিনও হেসে গড়াগড়ি খাচ্ছে বিছানায়। রৌদ্র অরিনকে থামাতেই বলল, এত হাসেন কেন বউজান? অরিন হাসি থামি কোনো মতে বলল, লোকটা 9টা বাচ্চা, তাও নাকি বেশি না, মানে ভাবা যায়। রৌদ্র আবার দুষ্টি হাসলো, দুষ্টামি ভরা কঞ্চে বলল, কেন ভাবা যাবে না কেন? সে তো তাও কমই বলেছে, আমি তো এর চেয়েও বেশি নিব।
গুনে গুনে 11টা বাচ্চা নিব আমি। তুই রাজি থাকলে পুরো একটা ক্রিকেট টিম বানাবো ইনশাল্লাহ। কথাটা শোনা মাত্র নাকে মুখে উঠে যায় অরিনের। রৌদ্র বাঁকা হেসে চোখ মেরে বলে, পানি খা সানশাইন। তাছাড়া এখনই এই হাল হলে পরে কি হবে সানশাইন? তোকে শক্ত থাকতে হবে তো, না হলে আমার ক্রিকেট টিম বানানোর স্বপ্ন যে স্বপ্নই থেকে যাবে। এবার অরিনের কাশিটাও থেমে গেল। মেয়েটার গাল দুটো লজ্জায় লাল টুকটুকে রং ধরেছে। সে চোখে মুখে কপট ভাব দেখিয়ে বলে, সব বলছেন আপনি? আপনি জানেন না ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানই যথেষ্ট? অরিনের কথায় রৌদ্র মাঝে তারাবার ন্যায় হাত নেড়ে পড়ল। Who cares about that fucking bullshit honey? তোর আর আমার ভালোবাসা বেশি থাকলে দুটোতেই পোষাবে না আমার। ভালোবাসা বেশি থাকলেই হবে? রৌদ্র এবার ছোট কামড়ে হাসে, চোখে মুখে দুষ্ট ভাব পেনে বলে, হবে তো। ভালোবাসায় খানিকটা জোর থাকলেই হবে। রৌদ্রের কথার ভাবার্থ বুঝতে না পেরে অরিন অবুঝ গলায় প্রশ্ন করল, মানে? রৌদ্র খানিকটা নিচু কঞ্চে সত্যি উত্তরে বলল, সেটা সামনাসামনি এলে বোঝাবো হানি। তাও আবার রাতের আধারে প্র্যাকটিক্যালি বোঝাবো।